বৃষ্টির দিনে চায়ের সাথে কোনো রকম পকোড়া হবে না তা তো হতেই পারে না। তাই সন্ধেবেলা যদি মুখরোচক কিছু খেতে ইচ্ছে হয় তাহলে এই ধরনের পেঁয়াজ আলুর পকোড়া কিন্তু আপনারা অবশ্যই বানাতে পারেন। আর পেঁয়াজ আলু পকোড়া বানাবার জন্য আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ এরকম চৌকো টুকরো করে কেটে নিয়েছি, মানে অমলেট কাট করে কেটে নিয়েছি। আর টুকরোগুলো একটু বড় করেই কেটেছি। আমরা সাধারণত পেঁয়াজি বানাতে গেলে সেটাকে পাতলা পাতলা আর লম্বা লম্বা করে কাটি, কিন্তু এটা আমি চৌকো টুকরো করে কেটেছি। একটা মিডিয়াম সাইজের আলুও দেখুন পেঁয়াজের মতনই ছোট ছোট এবং চৌকো চৌকো টুকরো করে কেটে নিয়েছি। এখানে আলুর পরিমাণ কিন্তু কম ব্যবহার করতে হবে আর পেঁয়াজের পরিমাণ বেশি ব্যবহার করতে হবে। আলু আর পেঁয়াজ একটা বাটির মধ্যে নিয়ে নিলাম, আর নিলাম স্বাদ অনুসারে লবণ, বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা কুচি, এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। ঝাল আপনারা যতটা খেতে চান সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কার ব্যবহার করবেন। এরপরে সমস্ত কিছু একসাথে ভালো করে মেখে নেব। লবণ দেওয়ার কারণে পেঁয়াজের থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে জল বেরোবে, তাই আগে লবণ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে মেখে নেবেন। আর এখানে আমি ধনেপাতাও ব্যবহার করেছি, তাই জন্য পেঁয়াজ আর ধনেপাতাটাকে একসাথে ভালো করে লবণ দিয়ে মেখে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়ো, আর দেবো তার সাথে 3 টেবিল চামচ পরিমাণে বেসন। চালের গুঁড়োর পরিমাণ বেশি হবে, বেসনের পরিমাণ কম। পেঁয়াজের পরিমাণ যেমন বেশি, আলুর পরিমাণ কম, আর চালের গুঁড়োর পরিমাণ বেশি, বেসনের পরিমাণ কম। যদি আপনারা আলু দিতে না চান আলুটাকে অ্যাভয়েডও করতে পারেন। 1 পিঞ্চ দিয়ে দিলাম খাবার সোডা বা বেকিং সোডা। এরপরে হাত দিয়ে প্রথমে শুকনো মেখে নেব, কারণ আগেই বলেছি পেঁয়াজের থেকে জল বেরোবে, আলুর থেকেও অল্প অল্প জল বেরোবে, যেহেতু আমরা লবণ ব্যবহার করেছি, আবার ধনেপাতা থেকেও কিন্তু জল বেরোবে। তাই এই পকোড়ার জন্য ব্যাটার তৈরি করতে আমাদের জলের পরিমাণ কিন্তু খুব কমই ব্যবহার করতে হবে। আগে বেসন আর চালের গুঁড়ো দিয়ে শুকনো মেখে নেব, তারপরে অল্প অল্প পরিমাণে জল দিয়ে আমি এগুলোকে মেখে নেব। আর খুব বেশি পাতলা করে কিন্তু মাখবেন না, বেশি পাতলা হয়ে গেলে আবার পকোড়াগুলো ঠিক পারফেক্ট হবে না। অল্প অল্প পরিমাণে জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিলাম। আর আগেই বলেছি পাতলা ব্যাটার কিন্তু হবে না, বেশ একটা ঘন ব্যাটার, মানে পেঁয়াজ আর আলুর গায়ে জাস্ট বেসন এবং চালের গুঁড়োটা মাখা মাখা থাকবে, সেই রকমভাবে আমাদের এই ব্যাটারটা তৈরি করতে হবে। মাখা হয়ে গেলে আমি 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর পকোড়াগুলোকে ভাজবার জন্য কড়াইতে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম, আর এখানে আমি সাদা তেলের ব্যবহার করছি। তেল গরম হয়ে গেলে এবারে অল্প অল্প করে আমি ব্যাটার গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর 5 মিনিট ওই যে রেস্টিং টাইমে রাখলাম না, তাতে আমাদের ব্যাটারটা কিন্তু আরেকটু পাতলা হয়ে যাবে, মানে ওই যে জল ছেড়েছে সেই জল থেকেই ব্যাটারটা আবারও পাতলা হয়ে যাবে। সেই জন্য ব্যাটার যখন আপনারা তৈরি করবেন জলের মাত্রাটা অবশ্যই খেয়াল রাখবেন। খুব বেশি বড় সাইজের পকোড়া আমি বানাচ্ছি না, ছোট ছোট সাইজের পকোড়া আমি বানাচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পকোড়াগুলোকে কিন্তু ভাজতে হবে, কারণ আলুগুলোকে তো আমাদের সেদ্ধ হতে দিতে হবে। পেঁয়াজ তো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তবে আলু যেহেতু আমি চৌকো টুকরো করে কেটেছি তাই মিডিয়াম ফ্লেমে আমাদের পকোড়াটা ভাজতে হবে, কারণ হাই ফ্লেমে ভাজলে আলু আবার কাঁচা থেকে যেতে পারে। একটা সাইড ভাজা হয়ে গেলে অন্য সাইড উল্টে দিচ্ছি। দুটো সাইড উল্টে পাল্টে ভাজা হয়ে যাওয়ার পর তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দেব, আর এই একই রকম ভাবে বাকি পকোড়াগুলোকেও ভেজে নেব। আর এই পকোড়ার সাথে চা হবে না তা তো হতে পারে না। এখানে আমি লেমন গ্রাস টি বানাচ্ছি। রেসিপি যদি আপনারা চান অবশ্যই পরে আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। কমেন্ট বক্সে আপনারা লিখে জানাবেন যদি আপনাদের রেসিপির প্রয়োজন পড়ে।
পকোড়াগুলোর একটা সাইড হয়ে যাওয়ার পর অন্য সাইড উল্টে দিচ্ছি। আর এই পকোড়াগুলো মহারাষ্ট্রে কিন্তু ভীষণভাবে বিখ্যাত। মহারাষ্ট্রে এই পকোড়ার নাম হচ্ছে বাটাটা কান্দা পকোড়া বা কান্দা বাটাটা পকোড়া। আমার পকোড়া কিন্তু রেডি হয়ে গেছে। আমি একটা পাত্রের মধ্যে পুরোটা নিয়ে নিয়েছি আর এই পকোড়ার সাথে সার্ভ করব গার্লিক চাটনি। মুম্বাইতে এই ধরনের পকোড়ার সাথে গার্লিক চাটনি কিন্তু সার্ভ করা হয়, যেমন বড়া পাও বা সামোসা পাও, তার সাথে গার্লিক চাটনি দেওয়া হয়। এই পকোড়ার সাথেও কিন্তু খাওয়ার জন্য গার্লিক চাটনি দেওয়া হয়। আমি এখানে গার্লিক চাটনি দিয়ে এই পকোড়াটা সার্ভ করছি, আর তার সাথে অবশ্যই আছে লেমন গ্রাস টি। আশা করি আমার আজকের এই মুম্বাই স্টাইলের পকোড়ার রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা এইরকমভাবে বাড়িতে এই পকোড়া বানিয়ে খাবেন, দেখবেন আপনাদেরও ভালো লাগবে। শুধু যে চা কফির সাথে খেতে ভালো লাগবে তা কিন্তু নয়, ডাল ভাতের সাথেও এইরকম মুচমুচে পকোড়া খেতে অসম্ভব ভালো লাগবে। যদি আপনারা আজকে ডাল আর ভাত রাতে খেতে চান তাহলে চটজলদি এই পকোড়াটা আজ রাত্রেই হয়ে যাক। আর যদি আজ রাত্রে আপনারা ভাত না খান তাহলে কাল সকালবেলা একবার ট্রাই করতে পারেন, বা সন্ধেবেলা চায়ের সাথে কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন। পকোড়াগুলোর ওপরে আমি একটু গার্লিক চাটনিও ছড়িয়ে দিচ্ছি। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা এরকমভাবে বাড়িতে বানিয়ে খাবেন এবং আমাকে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। আজকের মতন এই পর্যন্ত। আগামীকাল আবারও হাজির হয়ে যাব এই ধরনের কোনো রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।